নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি তোমাদের কাছে আজকে আবার চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এনটিপিসি আরআরবি গ্রুপ ডি। আরআরবি গ্রুপ ডির জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাসটি। এনটিপিসি 6 জুন তোমাদের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছিল তার পার্ট 1 এর ক্লাস আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট 1 এর ক্লাসটা দেখবা। আজকে তোমাদের 6 জুনেরই ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের আরও কিছু কোশ্চেন এক্সামে এসেছিল, সেই কোশ্চেনগুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা এবার কোশ্চেনগুলো একটু দেখে নিই। প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনটি দেখো, মহিলা ভাটিয়া সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? মহিলা ভাটিয়া সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো, কুচিপুড়ি নৃত্যের কোন নৃত্যগুরু কুচিপুড়ি নৃত্যের কোন নৃত্যগুরু 1998 সালে পদ্মভূষণে ভূষিত হন? অ্যান্সার হচ্ছে গুরু তেনপতি চিন্না সত্যম। গুরু তেনপতি চিন্না সত্যম। কুচিপুড়ি নৃত্যের কোন নৃত্যগুরু 1998 সালে পদ্মভূষণে ভূষিত হন? অ্যান্সার এসে দাঁড়ালো গুরু তেনপতি চিন্না সত্যম। আশা করি সকলে বুঝতে পেরেছ। তারপরে কোশ্চেন, রানীগঞ্জ কোন খনিজগুলির জন্য বিখ্যাত? এটা তোমরা সকলেই জানো যে রানীগঞ্জ কোন খনিজ পদার্থটির জন্য বিখ্যাত। সেটা হচ্ছে কয়লা। কয়লার জন্য হচ্ছে রানীগঞ্জ বিখ্যাত। তারপরে কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের শহরের জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি? দেখো কোশ্চেনটি কত ঘুরিয়ে দিয়েছে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের শহরের বলেছে জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি? সেটা হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে ক্ষুদ্রতম রাজ্য, কিন্তু এই ক্ষুদ্রতম রাজ্য হওয়া সত্ত্বেও গোয়া যে শহর, সেই শহরে জনসংখ্যার শতাংশের হার সব থেকে হচ্ছে বেশি। বোঝা গেল? কেউ কিন্তু এখানে তোমরা একটু ভুল করবে না যে জনসংখ্যা শতাংশের হার সবচেয়ে বেশি অপশন তোমাদের আরও ছিল। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে গোয়া তো একদম ক্ষুদ্রতম রাজ্য, তো ক্ষুদ্রতম রাজ্য হিসাবে ছেড়ে দিয়ে আসবে না, কিন্তু এখানে বলেছে হচ্ছে শতাংশ, শহরে জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি হচ্ছে গোয়া। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, বৈদিক যুগের শিক্ষা কোন সাক্ষরতার মাধ্যমে শুরু হয়েছিল? বৈদিক যুগের শিক্ষা কোন সাক্ষরতার মাধ্যমে শুরু হয়েছিল? অ্যান্সার হচ্ছে পানয়ন। পানয়ন, এই পানয়নের জন্যই হচ্ছে শুরু হয়েছিল। তাহলে কোশ্চেনটা বোঝা গেল, বৈদিক যুগের শিক্ষা কোন সাক্ষরতার মাধ্যমে শুরু হয়েছিল? সেটি হচ্ছে পানয়নের মাধ্যমে। তারপরে কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতির জনসংখ্যা সবচেয়ে বেশি? 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের তপশিলি উপজাতির জনসংখ্যা সবচেয়ে বেশি? সেটি হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি। কাদের? এই তপশিলি উপজাতির। কত সালে? 2011 সাল অনুসারে। ওকে, তারপরে কোশ্চেন, কোন অভিনেত্রী জীবনটির শিরোনাম অসমাপ্ত? তোমাদের অপশনে ছিল 4টে অপশন ছিল, সেই 4টে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের প্রিয়ঙ্কা চোপড়া। এই প্রিয়ঙ্কা চোপড়ার জীবনীটির শিরোনাম অসমাপ্ত। বোঝা গেল? তাহলে কোন অভিনেত্রী জীবনীটির শিরোনাম অসমাপ্ত? অ্যান্সার হচ্ছে প্রিয়ঙ্কা চোপড়া। তারপরে কোশ্চেন, ভারতে কোন এটা হচ্ছে বছরের হবে, ভারতে কোন বছরে অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছিল? ভারতে কোন বছরে অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছিল যা বিশ্বায়নের পথ প্রশস্ত করেছিল? দেখো কোশ্চেনটা আরেকবার করে নেই। ভারতে কোন বছরে অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছিল যা বিশ্বায়নের পথ প্রশস্ত করেছিল? সেটা হচ্ছে 1991 সালে, 1991 সালে ভারতের অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছিল। এই সংস্কারের ফলে কি হয়েছিল? বিশ্বায়নের পথ প্রশস্ত হয়ে গিয়েছিল। তারপরে কোশ্চেন, তেভা আল্ট্রা মেগা
তেভা আলট্রা মেগা, দেখো তেভা আলট্রা মেগা সোলার পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? এই তেভা আলট্রা মেগা সোলার পাওয়ার প্রজেক্ট মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তারপরে কোশ্চেন, 2023 সাল পর্যন্ত ভারতের মোট নবায়নযোগ্য জ্বালানি ক্ষমতা কত ছিল? 2023 সাল পর্যন্ত ভারতের মোট নবায়নযোগ্য জ্বালানি ক্ষমতা কত ছিল? 100 গিগাওয়াট। 100 গিগাওয়াট 2023 সাল পর্যন্ত। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের এখানে ইম্পর্টেন্ট, কোনো না কোনো শিফটে আবার এরা ঘোরাতে পারে, এই জন্য তোমরা প্রত্যেকটি শিফটের কোশ্চেন একটু করে দেখে যাবে। ওকে, তাহলে 2023 সাল পর্যন্ত ভারতের মোট নবায়নযোগ্য জ্বালানি ক্ষমতা কত ছিল? 100 গিগাওয়াট। তারপরে কোশ্চেন, পুরুষ ও মহিলা বিভাগে বলবীর সিং সিনিয়র পুরস্কার কে পেয়েছেন? পুরুষ ও মহিলা বিভাগে বলবীর সিং সিনিয়র পুরস্কার কে পেয়েছেন? অ্যান্সার হচ্ছে দুজন, আর হচ্ছে হরমনপ্রীত সিং আর একটা হচ্ছে সবিতা পুনিয়া। হরমনপ্রীত সিং ও সবিতা পুনিয়া। এই কোশ্চেনটি কিন্তু আশা করি তোমাদের আবার অন্য কোনো শিফটে রিটার্ন করবে। দেখো, পুরুষ ও মহিলা বিভাগে বলবীর সিং সিনিয়র পুরস্কার কে পেয়েছেন? হরমনপ্রীত সিং ও সবিতা পুনিয়া। তারপরে কোশ্চেন, ভারত ভুটানের মধ্যে কোন প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য অবস্থিত? ভারত আর ভুটানের মধ্যে, ভারত আর ভুটান, ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে ভুটান, তাহলে ভারত ও ভুটানের মধ্যে কোন প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য অবস্থিত? সেটা হচ্ছে হিমালয় পর্বত। এই ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে হিমালয় পর্বতের। ওকে, তারপরে কোশ্চেন, ভারতীয় সংবিধানের 31-এর ক, ভারতীয় সংবিধানে 31-এর ক ধারা কি নিয়ে আলোচনা করা হয়েছে? সম্পত্তির যে অধিকার, সেই অধিকার নিয়ে 31 আর্টিকেলে, ওকে 31-এর ক আর্টিকেলে এই সম্পত্তির অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানে। তারপরে ব্যক্তিগত পার্স কখন বিলুপ্ত করা হয়েছিল? ব্যক্তিগত পার্স কখন বিলুপ্ত করা হয়েছিল? সেটা হচ্ছে 1977 সালে। 1977 সালে ব্যক্তিগত পার্স বিলুপ্ত করা হয়েছিল। তারপর কোশ্চেন, 78তম কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 78তম কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে ফ্রান্স দেশে হচ্ছে 78তম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত করা হয়েছিল। তারপরে কোশ্চেন, অপারেশন ব্রহ্মা কোন প্রসঙ্গে খবর রয়েছে? অপারেশন ব্রহ্মাতে কোন প্রসঙ্গে খবর রয়েছে? সেটি হচ্ছে মায়ানমারের ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ত্রাণ অভিযান। ওকে, তাহলে মায়ানমারের ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ত্রাণ অভিযান, এটাই হচ্ছে অপারেশন ব্রহ্মা সম্বন্ধে এই খবর রয়েছে। তারপরে কোশ্চেন, 2024 সালের ভারতীয় নৌবাহিনী দিবসের থিম কি ছিল? 2024 সালে ভারতীয় নৌবাহিনীর থিম কি ছিল? সেটা হচ্ছে উদ্ভাবন ও স্বদেশীকরণ। উদ্ভাবন ও স্বদেশীকরণ ছিল 2024 সালে ভারতীয় নৌবাহিনীর দিবসের থিম। তারপরে কোশ্চেন, 2024 সালে ভারতের অর্থনৈতিক জরিপ 2024 সালে ভারতের অর্থনৈতিক জরিপ বেকারত্বের হার কত? 33% বা 33%। 2024 সালে কিন্তু 2024 সালে ভারতের অর্থনৈতিক জরিপ বেকারত্বের হার হচ্ছে 33%। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, 78তম কান্স ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় নিয়োগ করা হয়েছিল? 78তম কান্স ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় নিয়োগ করা হয়েছিল? অ্যান্সার হচ্ছে জুরিকে। ওকে, যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দেবা, আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবা, আর বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিবা। সর্বশেষে একটা রেসপেক্টফুলি সুন্দরভাবে একটু কমেন্ট করে দিবা। ওকে, তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখে যাবে। আজকের মতো এখানে শেষ করছি, আবার হবে তোমাদের সাথে দেখা পরবর্তী পার্ট নিয়ে।